সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। 2017 সালে রোহিঙ্গা ঢলের সময় মহানুভব বাংলাদেশ নিজ ভূমে ঠাঁই দেয় তাদের। তবে শুরু থেকেই তাদের ফেরত যাওয়ার কথা বলে আসছিল বাংলাদেশ। সেই লক্ষ্যে ওই বছরের নভেম্বরেই প্রত্যাবাসন চুক্তিতে স্বাক্ষর করে দুই দেশ। এরপর কেটেছে 4 বছর। আন্তর্জাতিক বিভিন্ন উদ্যোগের পরও নিজ নাগরিকদের ফেরত নেয়নি দেশটি। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় প্রত্যাবাসন কতদূর, আর এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন মাইলুন আলম, কূটনৈতিক সম্পাদক, দৈনিক ইত্তেফাক। এছাড়া আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী শিকদার, নিরাপত্তা বিশ্লেষক ও কলামিস্ট, এবং আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে যুক্ত আছেন মেজর অবসরপ্রাপ্ত এমদাদুল ইসলাম, নিরাপত্তা বিশ্লেষক। আমরা আশা করছি অল্প সময়ের মধ্যে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হবেন অধ্যাপক ডক্টর দেলাওয়ার হোসেন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। দর্শক, আপনারা আলোচনায় চাইলে সরাসরি অংশ নিতে পারবেন। এর জন্য টেলিভিশনের পর্দায় নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। দিনাজপুরে মা ছেলেকে অপহরণ করে 15 লাখ টাকা দাবি। সিআইডির এএসপি সহ 5 জন জনতার হাতে আটক। কক্সবাজারে কাঁচগড়ায় ওসি প্রদীপের মোবাইলে কথা বলার ঘটনায় 3 পুলিশ প্রত্যাহার। আবারও নালায় পড়ে দুর্ঘটনা। মুরাদপুরে নিখোঁজ 1। কয়েক ঘন্টার বৃষ্টিতে পানির নিচে নগরী, জলাবদ্ধ মা ও শিশু হাসপাতাল। ডেঙ্গুতে প্রতিদিনই 250-র বেশি ভর্তি হচ্ছে হাসপাতালে। যতটা নিয়ন্ত্রণে তা বন্ধের ভালো বললেন মন্ত্রী। কমেছে করোনায় মৃত্যু ও শনাক্ত। হাইকোর্টের নির্দেশে পাবজি ও ফ্রি ফায়ার বন্ধ করল বিটিআরসি। তালিকা হচ্ছে লাইকি, বিগো, টিকটকের মতো অ্যাপেরও। যোগাযোগ করা হচ্ছে অ্যাপ কোম্পানিগুলোর সঙ্গেও। এবং বাধা কাটল বাংলাদেশিদের ওমরা পালনে। চীনের তৈরি সিনোভ্যাক ও সিনোফার্মের টিকার অনুমোদন দিল সৌদি আরব। সুবিধা পাবেন প্রবাসী শ্রমিকরাও। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনা যেতে চাই। বলছি আজকে আলোচনার শিরোনাম প্রত্যাবাসন কতদূর। আমরা বলছি রোহিঙ্গাদের প্রত্যাবাসন কতদূর। আপনারা শুরুতে যেমন বলছিলাম যে আজকে 25শে আগস্ট 2017 সালের এই দিনে রোহিঙ্গাদের ঢল শুরু হয়েছিল, তো পরবর্তীতে সেটি প্রায় 11 লাখের বেশি মানুষ এখন রোহিঙ্গা নাগরিক বাংলাদেশে অবস্থান করছেন। এদের ফেরত নেওয়ার প্রক্রিয়া নানাভাবে চলে। এখনো পর্যন্ত মিয়ানমার একজন নাগরিককেও ফেরত নেয়নি। এসব সহ রোহিঙ্গা প্রত্যাবাসনের অন্যান্য প্রসঙ্গে আলোচনা করব। শুরুতে মাইনুল ভাই আপনার সঙ্গে যুক্ত হতে চাই। বলছি প্রত্যাবাসন কতদূর। মাইনুল ভাই, যখন সেই 2017-র এই 25শে আগস্ট শুরু হয়, একেবারে বানের জলের মতো রোহিঙ্গা নাগরিকরা বাংলাদেশে আসছিলেন। বাংলাদেশ তো প্রথমে সীমান্ত বন্ধ রেখেছিল, পরবর্তীতে মহানুভবতা দেখে সীমান্ত খুলে দেওয়া হলো, তাদেরকে আশ্রয় দেওয়া হলো। একে একে এখন পর্যন্ত খবর 11 লাখের বেশি রোহিঙ্গা নাগরিক এখন বাংলাদেশে অবস্থান করছেন, ভাসানচর এবং কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প মিলিয়ে। তো ওই বছরই, অর্থাৎ এই 17 সালেরই 23শে নভেম্বর বাংলাদেশ মিয়ানমার চুক্তি স্বাক্ষর করে। মিয়ানমার সম্মত হয় তার নাগরিকদেরকে ফেরত নিতে। ফেরত নেয়নি। 18 সালের 16 জানুয়ারি আরেকবার মিয়ানমার এবং বাংলাদেশ বাস্তবিক ব্যবস্থা সম্পর্কিত নথিতে স্বাক্ষর করে। আশা করা গিয়েছিল ফেরত নেবে। এর মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক উদ্যোগ হয়েছে, আপনি খুব ভালো করে জানেন, কিন্তু নেয়নি। আসলে আপনার কাছে কি মনে হয়, মিয়ানমারের যে অবস্থা, এর মধ্যে আবার সরকারও পরিবর্তন হয়ে গেছে, এখন সামরিক জান্তা ক্ষমতায়, সবকিছু মিলিয়ে প্রত্যাবাসনটা আসলেই কত দূর? আপনি খুবই সংক্ষেপে পুরো ঘটনা প্রবাহ তুলে ধরেছেন। চুক্তি, যা যা ব্যবস্থা, আয়োজন, সরকার বদল সবই বলেছেন। জি, ব্যাপারটা হচ্ছে যে প্রত্যাবাসন কত দূর। 4 বছরের প্রত্যাবাসন হয়নি। রোহিঙ্গা ঢলের 4 মাসের মাথায় আমরা চুক্তি করেছি মিয়ানমারের সাথে। বিদেশিরা বলেছিল তোমরা দুই পক্ষ মিলে দ্বিপাক্ষিক চুক্তি করেছি, হয়নি। কবে হবে এটা কেউ বলতে পারে না, কারণ কোনো সম্ভাবনা নাই। গত 7 মাসে কোনো আলোচনা হয় নাই দুই দেশের মধ্যে। এবং কবে হবে, ওরা কবে নেবে, এটা বলা যেত যদি অন্য কোনো দেশ হতো। যেহেতু দেশটা মিয়ানমার, আমরা সেটা কোনো নির্দিষ্ট করে বলতে পারি না। আপনি বলেছেন 11, আমরা জানি 11 লক্ষ আছে রোহিঙ্গা। এর মধ্যে 2 লক্ষ আগের এবং 9 লক্ষ নতুন করে এসছে 17তে। এর সাথে আরও 1.5-2 লক্ষ যোগ করতে হবে নতুন শিশু জন্ম নিয়েছে এই ক্যাম্পগুলোতে। মাইনুল ভাই আমাদের সঙ্গে দেলাওয়ার স্যার যুক্ত হয়েছেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনাতে। মনে আপনি বলেন। হ্যাঁ, কবে হবে এরকম কোনো আলোচনা নাই, নির্দিষ্ট নাই। আমরা সব ধরনের এক্সপেরিমেন্ট করেছি। আমরা দ্বিপাক্ষিক আলোচনা করেছি, আন্তর্জাতিক ফোরামে কাজ করেছি, জনমত তৈরি করেছি। একটা জনমত হয়েছে, চাপ এসছে, বিচারিক একটি ব্যবস্থা হয়েছে আন্তর্জাতিক আদালতে। পাশাপাশি আমাদের বন্ধু পশ্চিমাদের অনুরোধে বড় বড় শক্তিধর দেশগুলোর মতামতের ভিত্তিতে আমরা তৃতীয় একটি মধ্যস্থতা নিয়েছি, চীনের মধ্যস্থতা নিয়েছি, আপনি জানেন। সেই মধ্যস্থতাও গত কয়েক মাসে কোনো অগ্রগতি নেই। চীন আমাদের মেডিয়েট করছে, ত্রিপক্ষীয় একটি আলোচনা বৈঠক টুকটাক হয়েছে, কিন্তু সেটার কোনো ফল নাই।
আমরা ধারণা করছি যে চীনের উপর ভরসা করলে হয়তো এটা হবে, কারণ হচ্ছে চীন খুব প্রভাব বিস্তার করে মিয়ানমারের উপর, আমাদেরও খুব বড় বন্ধু, ভালো বন্ধু। মিয়ানমারের সাথে আর্থিক, অর্থনৈতিক, বাণিজ্যিক, কৌশলগত, সামরিক সব ধরনের একটা সুসম্পর্ক এবং আছে, পরনির্ভরতা, পরস্পর নির্ভরতা আছে। সেটাও কার্যকর হচ্ছে না। সেটা অবশ্য দুটো কারণে, প্যান্ডেমিকের এই করোনার অতিবিস্তার এবং এই ভয়াবহ পরিস্থিতি, এবং মিয়ানমারের যে সরকার ছিল সেটা এখন জান্তা সরকার ক্ষমতা দখল করেছে। জান্তা প্রধান, সামরিক প্রধান, সেনাবাহিনী প্রধান, উনি প্রধানমন্ত্রী হিসেবে নিজেকে ঘোষণা করেছেন, সরকার প্রধান হিসেবে নিয়েছেন, যার ফলে এই সরকারের পিছনেও চীন আছে। পুরো বিশ্ব যখন এই মিলিটারি টেক ওভারের বিরুদ্ধে, চীন তখন স্থিতিশীলতা সহ বিভিন্ন কথা বলছে এবং বোঝা যাচ্ছে যে প্রচণ্ড সমর্থন রয়েছে। এখানে একটি রাজনীতি আছে, আঞ্চলিক এবং ভূ রাজনীতি আছে, বৈশ্বিক রাজনীতি আছে। আন্তর্জাতিক ফোরামগুলোতে যদি বলি আমরা, মিয়ানমারের এই এথনিক ক্লিনজিং, যেটা আজকে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট আজকে সকালে বলেছে, এটা করতেই হবে, এটা জবাবদিহিতার আওতায় আনতে হবে, মানবাধিকার হরণের ঘটনা, মানবতা বিরোধী অপরাধগুলোর বিচারের আওতায় আনতে হবে। আমেরিকা এই কলটা দিয়েছে বিশ্ববাসীকে, এটা ইতিবাচক। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে জান্তা সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রসহ যেসব সরকারগুলো পশ্চিমা মানবাধিকার কিংবা সভ্য সুশীল রাষ্ট্রগুলো ব্যবস্থা নিয়েছে, সেটা দৃশ্যমান খুব কার্যকর না। কিছু স্যাংশন দিয়েছে, কিছু বিধিনিষেধ দিয়েছে, পাসপোর্ট বাতিল করেছে, কিছু কড়াকড়ি আরোপ করেছে, সেটা খুব বেশি যথার্থ বলে আমি মনে করি না। এখন বাংলাদেশ যে হোলিস্টিক ডিপ্লোম্যাটিক অ্যান্ড পলিটিক্যাল অ্যাপ্রোচে গত 4 বছরে অগ্রসর হয়েছে, সেটা ছাড়া আর খুব বিকল্প করণীয় নাই। বাংলাদেশ আলোচনা করছে, শান্তিপূর্ণ একটি সমাধানের পথে যাচ্ছে, বিশ্ববাসীকে একত্রিত করেছে, জনমত তৈরি করেছে। এখন ব্যাপারটা হচ্ছে যে এবছর ইন পার্সন ফিজিক্যাল একটি জাতিসংঘ অধিবেশন আবার হচ্ছে, এবছর হচ্ছে, আগামী মাসে হচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যাবেন। উনি 17 সালে 4 দফা একটা প্রস্তাবনা দিয়েছিলেন, সেটা খুবই উপযোগী ছিল, গ্রহণযোগ্যতা পেয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বাইরে মানবাধিকার পরিষদ, মানবাধিকার কমিশনে আলোচনা হয়েছে, ভোটাভুটিতে বাংলাদেশের পক্ষে প্রস্তাব এসছে, মিয়ানমারের বিরুদ্ধে প্রস্তাব গেছে। সাধারণ পরিষদের যে থার্ড কমিটি, ওখানেও একাধিকবার এ ধরনের আলোচনাগুলো হয়েছে, আমাদের বন্ধুরা সমর্থন দিয়েছে। কিন্তু নিরাপত্তা পরিষদে যে অচল অবস্থা, যে কোনো গ্লোবাল ইস্যুতে যে একটা স্ট্যাগনেন্ট এবং অচল অবস্থা থাকে, রোহিঙ্গা ইস্যুও সেটা আছে। চীন রাশিয়ার যে নেতিবাচক ভূমিকা, ব্যাপারটা হচ্ছে গ্লোবাল প্রায়োরিটিতে এখন রোহিঙ্গা নেই। এখন আফগানিস্তান যুদ্ধ, এর আগে একসময় ফিলিস্তিন ইস্যু ছিল, কখনো করোনা ইস্যু, কখনো মধ্যপ্রাচ্য ইস্যু, এক এক সময় এক এক ইস্যু চলে আসছে। সত্যি কথা, এখন গ্লোবাল প্রায়োরিটিতে আমাদের বাংলাদেশের যে ইস্যু, যদিও এটাও একটা গ্লোবাল ইস্যু এবং এটা গ্রহণযোগ্যতা পেয়েছে, কিন্তু এটা আসছে না। এটা সময়ের সাথে, রাজনীতির সাথে এটা অনেক কিছু সম্পৃক্ত। এখন আমাদের অপেক্ষা করা এবং সব কিছু স্বাভাবিক হওয়া ছাড়া উপায় নাই, সেদিকে যেতে হবে এবং চীনকে আমরা বড়ভাবে কনভিন্স করতে হবে, সম্পৃক্ত করতে হবে। ধন্যবাদ স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনাতে। স্যার, মইনুল ভাইয়ের কথা আপনি শুনছিলেন। মইনুল ভাইয়ের আলোচনাটা আমলে নিয়ে স্যার যেটি বলতে চাই, বাংলাদেশের বন্ধু অনেক রাষ্ট্র, আবার পাশাপাশি তারা হচ্ছে মিয়ানমারেরও বন্ধু, এটি একটি ব্যাপার। আরেকটি ব্যাপার হচ্ছে স্যার, এই যে মইনুল ভাই যে বিষয়টি বলছিলেন যে মোড়ল রাষ্ট্রগুলো আর জাতিসংঘ সহ অন্যান্য সংস্থাগুলো, তারা যতটা জোর দিয়ে বলা উচিত বলে বাংলাদেশ আশা করে, ততটা কি বলেছে, নাকি তাদের অবস্থানটা অনেকটা ধরি মাছ না ছুঁই পানি টাইপের? আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ। নিঃসন্দেহে আমরা গত 4 বছরে রোহিঙ্গা সংকট এবং রোহিঙ্গাদের যে দুরবস্থা এবং যে ধরনের মানবিক সংকট তৈরি হয়েছে, এবং বাংলাদেশ যে রকম স্যাক্রিফাইস রোহিঙ্গাদের জন্য করছে, সেই দিক থেকে বিবেচনা করলে এবং আন্তর্জাতিক পর্যায়ে আমরা অতীতেও এরকম কিছু ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেক ইতিবাচক রেসপন্স দেখেছি। আবার অনেক সময় অনেক ঘটনায় অতটা ইতিবাচক ছিল না, একটা মিক্সড অবস্থা আছে। কিন্তু আমার কাছে মনে হয় যে আজকে যখন আমরা 4 বছর পূর্তি অথবা 4 বছর অতিক্রম হচ্ছে, এই সময়ে আমরা যদি বিবেচনা করি, তাহলে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভেতরে যে বিভক্তিটা, এটা তো খুবই দৃশ্যমান, এবং এই বিভক্তিটার প্রধান কারণ হচ্ছে ভূ রাজনৈতিক এবং জাতীয় স্বার্থের জায়গাটা, এবং এটি সবসময় বিভিন্ন সংকটে কাজ করেছে। কিন্তু আমরা এমন একটা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়েছি। আপনি দেখেন, এখানে 3 ধরনের
মানে চ্যালেঞ্জ আছে, যেটা অন্যান্য এই ধরনের পপুলেশনের ক্ষেত্রে যাদেরকে আমরা ফোর্সিবলি ডিসপ্লেসড বলি অথবা মানে ডিফ্যাক্টো রিফিউজ যাই বলি না কেন, এখানে দেখেন মিয়ানমারের মতো একটি রাষ্ট্র, যে রাষ্ট্র সামরিক জান্তারা এখন ক্ষমতায় আছে 1 ফেব্রুয়ারি থেকে, তার আগেও কিন্তু এই রাষ্ট্রের যে চরিত্র, যে রাষ্ট্রটিতে আপনার 1962 সাল থেকে সামরিক শাসন টানা চলছিল এবং বলা যেতে পারে যে এটা একটা সামরিক রাষ্ট্র, এবং এই ধরনের রাষ্ট্রের কাছ থেকে সহযোগিতা পাওয়ার একটা সীমাবদ্ধতা আছে। কারণ অতীতে 78 সালে এবং 92 সালের যে আমাদের যে এক্সপিরিয়েন্স, সেটাও কিন্তু খুব একটা ভালো না। তো এইটা এরকম। সেকেন্ড হচ্ছে যে আপনার এই আঞ্চলিক এবং আন্তর্জাতিক রাজনীতির জায়গাটা গত 5 বছরে এত বেশি পরিবর্তন হয়েছে, এখানে ভূ রাজনীতি এত ডমিনেট করছে, যেটা রোহিঙ্গাদের জন্য বা বাংলাদেশের জন্য কিন্তু এটা একটা মানে আমি বলবো যে একটা অভিনব একটা পরিস্থিতি, যে পরিস্থিতি আমাদের বুঝতে হবে। কারণ আমরা যখন রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলি, তখন কিন্তু এটা একটা আঞ্চলিক এবং আন্তর্জাতিক ইস্যু, এটা শুধু বাংলাদেশের ইস্যু না বা মিয়ানমারের ভেতরে রোহিঙ্গা ইস্যু না। ফলে এই আঞ্চলিক এবং আন্তর্জাতিক রাজনীতির জায়গাতে একটা আমূল পরিবর্তন এসছে গত 5 বছরে। আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আপনার চীনের সম্পর্কটা দেখেন, আপনি যদি চীনের সঙ্গে ভারতের সম্পর্কের সমীকরণ দেখেন, এটা একটা আমূল পরিবর্তন। এইটার প্রভাব কিন্তু রোহিঙ্গাদের উপরে পড়েছে। ফলে এই যে আপনার এই যে বঙ্গোপসাগর এলাকা এবং দক্ষিণ পূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়ার গুরুত্বটা আন্তর্জাতিক রাজনীতিতে এত বৃদ্ধি পেয়েছে, সেখানে রোহিঙ্গা ইস্যুটা যতটা মানবিকভাবে দেখার কথা ততটা দেখার সুযোগ আমরা দেখতে পাচ্ছি যে আঞ্চলিক শক্তিগুলো বা আন্তর্জাতিক শক্তিগুলো দেখছে না, তারা এখানে ভূ রাজনীতিকে টেনে নিয়ে আসছে। আবার তৃতীয় ফ্যাক্টর হচ্ছে যে রোহিঙ্গাদের মধ্যে এরকম কমিউনিটির মধ্যে বিশ্বে নাই, যেই কমিউনিটির ভেতরে যারা যুগ যুগ ধরে নির্যাতিত হয়েছে, কিন্তু তাদের ভেতরে কোনো নেতৃত্ব নাই, তাদের ভেতরে সেই ধরনের কোনো একটা যে তাদের নিজস্ব যে একটা মানে ভয়েস, এটা কিন্তু নাই। আপনি কুর্দিদের কথা বলেন, আপনি প্যালেস্টাইনদের কথা বলেন, আপনি সিরিয়ানদের কথা বলেন, আপনি আফগানদের কথা বলেন, সর্বত্র কিন্তু একটা মানে মানে রিফিউজি কমিউনিটি বলেন আর ডিসপ্লেসড পিপল বলেন, তাদের কিন্তু একটা ভয়েস থাকে, কিন্তু এই মানুষগুলো কিন্তু কোনো ভয়েস নাই। ফলে তাদের ভয়েসটা বাংলাদেশকেই তাদের ভয়েস দিতে হচ্ছে, মানে নিজস্ব কোনো অবস্থান নেই। কেন থাকবে? কারণ সেখানে 70 থেকে 80% হচ্ছে আপনার নারী এবং শিশু, এবং এই যে একটি ভালনারেবল কমিউনিটি, যারা মিয়ানমারের ভেতরে দিনের পর দিন গণহত্যার শিকার হয়ে তাদের মধ্যে কোনো ধরনের আপনার এক নেতৃত্ব তৈরি হয়নি, এবং এটাও কিন্তু তাদের দুরবস্থার একটা বড় কারণ। এই তিনটা কিন্তু ইউনিক একটা ফ্যাক্টর, এবং এগুলো কিন্তু বাংলাদেশের কূটনীতিকে মোকাবেলা করতে হচ্ছে। আজকে যখন আমরা বলি যে চীন বা ভারত বা রাশিয়া আমাদের অনেক বন্ধু রাষ্ট্র, তারা কেন রোহিঙ্গাদের ব্যাপারে এতটাই নির্লিপ্ত, কিংবা তারা সেই মানবিক জায়গাটা থেকে তারা দেখছে না। অন দ্য আদার হ্যান্ড আমি বলবো যে পশ্চিমা বিশ্ব অনেক দূর এগিয়েছে, কিন্তু পশ্চিমা বিশ্বের যে স্বার্থের জায়গাটা, বিশেষ করে গত 5 বছর আমি যে কথাটা বললাম যে নতুন ধরনের জিও পলিটিক্স এখানে কাজ করছে, এবং আমি যেহেতু আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র, আমি এগুলো যেহেতু পর্যবেক্ষণ করি, সত্যি একটা ডিভাইডিং লাইন আপনার তৈরি হয়েছে এই 2000 আপনার 14-15 থেকে বিশ্বের যে পরিস্থিতিটা একেবারে পাল্টে গিয়েছে, এবং গত 1 বছরে আরও পাল্টিয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমা বিশ্বকে আপনার এই বিষয়ে আরও এনগেজ করা, সেটা কিন্তু বাংলাদেশ করছে। আমার কাছে মনে হয় যে মানে এই প্রতিকূলতা, এই চ্যালেঞ্জ মোকাবেলা করা, আবার সেখান থেকে এক ধরনের আউটকাম নিয়ে আসা, এই দুটোর মধ্যে একটা সমন্বয় সাধন করতে হচ্ছে। তারপরে যদি আপনি এই যে 3টা ফ্যাক্টরের কথা বললাম, তারপরে যদি আমাদের ইয়েটা দেখেন, মানে পজিটিভ আউটকাম দেখেন, আপনি জাতিসংঘে এই রোহিঙ্গা ইস্যুটাকে যেভাবে আপনার সেন্সিটাইজ করা হয়েছে, বা বিভিন্ন ফোরামে রোহিঙ্গাদের পক্ষে বা বাংলাদেশের পক্ষে আপনার এই যে একাধিকবার আপনার 3rd কমিটিতে ভোট হওয়া, হিউম্যান রাইটস কাউন্সিলে ভোটিং, এবং আপনার পার্সোনালি আপনার এই ইউএন সেক্রেটারি জেনারেল এই বিষয়টা নিয়ে কথা বলা এবং এই গণহত্যার বিষয়টা সামনে নিয়ে আসা, এইগুলো কিন্তু আপনার একটা মোরাল এবং ডিপ্লোম্যাটিক ভালো একটা গ্রাউন্ড তৈরি করেছে। এবং পশ্চিমা যেগুলো কিন্তু তারা তাদের জায়গা থেকে তারা চেষ্টা করছে, কিন্তু এখানে দরকার হচ্ছে এক ধরনের মানে ইন্টারভেনশন। আমি যদি বলি সফট হোক, আর যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সে 2017 সালেই বলেছিল যে 5 পয়েন্ট প্রপোজালে সেফ জোনের কথা উনি বলেছিলেন। তো সেফ জোনটার এটা হচ্ছে একটা প্রতীকী অর্থে, কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে মিয়ানমারের উপরে চাপ সৃষ্টি করতে হবে, এবং সেই চাপ সৃষ্টির জায়গাটা মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপ
এত দূর থেকে সেটা সম্ভব না যতক্ষণ পর্যন্ত চীন বা ভারত বা রাশিয়া এই বিষয়ে তাদের এক ধরনের মানে তারা সরাসরি অংশগ্রহণ না করলেও, যেমন আমরা জানি যে উত্তর কোরিয়ার বিরুদ্ধে আপনার যখন ইউএনের স্যাংশন আরোপ হয় আপনার সিকিউরিটি কাউন্সিলে, চীনের সাথে কিন্তু নর্থ কোরিয়ার খুব ভালো সম্পর্ক, তারপরেও কিন্তু ঠিকই আপনার ওখানে ভেটো দেওয়া হয় না। এই নর্থ কোরিয়ার বিরুদ্ধে কনসেনসাস হয়েছে। কেন হয়েছে? কারণ এই ইস্যুটাতে চীন অন্তত নীরব থেকেছে, ভোট না দিলেও। তো এখানে চীন অন্তত সিকিউরিটি কাউন্সিলে যদি মানে ভোটদানে বিরত থাকে, তাহলেও কিন্তু আপনার রোহিঙ্গাদের ব্যাপারে পক্ষে মিয়ানমারের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া যায়। তো এই জন্য আমি মনে করি যে মানে কূটনৈতিক প্রচেষ্টাগুলো কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। এবং আমি কিছু জায়গায় বলেছি যে এই যে 48 সালে প্যালেস্টাইনিয়ানরা বাস্তুচ্যুত হয়েছে, তাদের নিজেদের মানে রাষ্ট্র হারিয়েছে, আজ পর্যন্ত তাদের নিজেদের রাষ্ট্র ফিরে পায়নি। তারা যে পশ্চিম তীর গাজাতে আছে সেটা হচ্ছে এক ধরনের মানে অথরিটি বলতে গেলে একটা ডিফ্যাক্টো একটি স্টেটের মধ্যে, তাও সেটা সামান্য একটু ভূমিতে, কিন্তু তাদের হাজার হাজার প্যালেস্টাইনিয়ানরা, লক্ষ লক্ষ প্যালেস্টাইনিয়ান কিন্তু এখনও রিফিউজি মতো আছে। ফলে আন্তর্জাতিক ব্যবস্থার কতগুলো সীমাবদ্ধতা আছে এবং সেই সীমাবদ্ধতার মধ্যে রোহিঙ্গা ইস্যুটাও কিন্তু বলা যায় যে এর মধ্যে আটকে আছে। কিন্তু সেখান থেকে কিন্তু আমরা এটাকে যেভাবে বের করে নিয়ে আসার চেষ্টা করছি, সেখানে কিন্তু আমরা অনেক সফল হয়েছে আমি মনে করি। যে আপনি যদি খুব ভালোভাবে মানে খেয়াল করেন যে হয়তোবা ইউএন সিকিউরিটি কাউন্সিলে কোনো প্রস্তাব নেওয়া যাচ্ছে না, কিংবা মিয়ানমারের বিরুদ্ধে কোনো সরাসরি কোনো স্যাংশন নেওয়া যাচ্ছে না, কারণ ইউএনের সাপোর্ট না পেলে স্যাংশন আরোপ করাটা খুবই ডিফিকাল্ট এবং সেটাকে এনফোর্স করা এটা রিয়েলি ডিফিকাল্ট। তো সেই কারণে আপনার এই দ্বিপাক্ষিক কূটনীতির যে ব্যাপারটা বাংলাদেশ যেটা অনুসরণ করেছিল এবং এখন আমি মনে করি বাংলাদেশ সেটা ফলো করছে, এবং অন্যদিকে বহুপাক্ষিক কূটনীতি, এগুলোর মধ্যে কিন্তু মিয়ানমারের বিরুদ্ধে বা মিয়ানমারের এই গণহত্যার বিরুদ্ধে যে বৈশ্বিকভাবে যে একটা জনমত তৈরি হয়েছে, এবং এটা কিন্তু এখন পশ্চিমা দেশগুলোতে যতটা না আমাদের 71-এর মহান মুক্তিযুদ্ধের গণহত্যার কথা পশ্চিমা দেশগুলো জানে, তার চেয়ে বেশি জানে রোহিঙ্গাদের বিরুদ্ধে যে মিয়ানমার গণহত্যা করেছে। তার মানে এই জায়গাটা কিন্তু তৈরি হয়েছে কিন্তু বাংলাদেশের ব্যাপক কূটনৈতিক প্রচেষ্টার কারণে। ফলে এইগুলোর একটা ফলাফল আমার ধারণা, আমরা যদি এই প্রচেষ্টা কন্টিনিউ করি, তাহলে এই রোহিঙ্গা ইস্যুতে আমাদের বা রোহিঙ্গাদের, শুধু আমাদের না, এটা বিষয়টা তো আসলে বারবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বা আমরা সবাই বলছি যে এই ইস্যুটাকে কোনোভাবেই বাংলাদেশি হিসেবে চিন্তা করার সুযোগ নাই। এটা হচ্ছে একটা আন্তর্জাতিক ইস্যু এবং একটা মানবিক ইস্যু, যেখানে প্রত্যেকটা রাষ্ট্রের দায়বদ্ধতা আছে। আমি মনে করি প্রতিবেশী রাষ্ট্র হিসেবে চীন এবং ভারতের তারা বলতে গেলে এক ধরনের মোরাল ডিফিট তাদের হয়েছে। মানে রোহিঙ্গাদের পক্ষে মিয়ানমারের বিরুদ্ধে চাপ সৃষ্টি না করে, কারণ মিয়ানমারের সঙ্গে তাদের সম্পর্কের এত দিকগুলো আছে, সেখানে তারা একটু যদি চাপ সৃষ্টি করতো তাহলেই কিন্তু রোহিঙ্গাদেরকে তারা ফেরত মানে নেয়ার প্রক্রিয়াটা শুরু করতো। তো এই রাষ্ট্রগুলোর কিন্তু দায়টা অনেক বেশি, সেই জায়গাটাও আমাদের খুব হাইলাইট করতে হবে। জি স্যার, ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত আছেন মেজর জেনারেল অফিসার মোহাম্মদ আলী শিকদার। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনাতে। মোহাম্মদ আলী শিকদার, আপনি শুনছিলেন যে আমাদের এখানে দুজন কথা বলছিলেন, তো অধ্যাপক দেলোয়ার হোসেন স্যার একটি বিষয় বলছেন যে এই বাংলাদেশের যে তৎপরতা, সেই জায়গাতে সফলতাও আছে অনেকটাই। তো এই সফলতার এখন পর্যন্ত যতটুকু আছে সেদিকে ভিত্তি করে আমাদের যে গন্তব্য, অর্থাৎ রোহিঙ্গাদেরকে ফেরত নেয়ার কাজটি শুরু করা, সেটির থেকে আমরা কতটুকু দূরে আছি বলে আপনি মনে করেন, জেনারেল শিকদার? আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কতটুকু দূরে আছি এই কথা বোধহয় কেউ বলতে পারছে না, এবং কারো দৃষ্টিতে কিন্তু সেটি এই মুহূর্তে ধরা পড়ছে বলে আমার কাছে মনে হয় না। আজকে আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় একটা কথা বলেছেন, সেটি হলো এই যে চীন তো মিয়ানমারের সঙ্গে আছেই, রাশিয়া আছে, অন্যান্যরা আছে, যে পশ্চিমা বিশ্ব, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এই মায়ানমারের সঙ্গে 8 থেকে 10 গুণ ব্যবসা বাণিজ্য সংযোগ বৃদ্ধি করেছে। তো তাতে কি বোঝা যায় যে এই মিয়ানমারের উপরে যে চাপ সৃষ্টি করার কথা আমরা বলছি সব সময়, যে চাপ যদি যথেষ্ট পরিমাণে সৃষ্টি না হয় তাহলে মিয়ানমারের মতো রাষ্ট্র এই রোহিঙ্গাদের ফেরত নিবে না। এটা কিন্তু সবাই আমরা মোটামুটি একমত।
তা সেটা আমরা দেখছি কি গত 4 বছর ধরে দেখলাম যে পশ্চিমা বিশ্বের যারা আছেন তারা অনেক কথাবার্তা বলছেন, মানবতার কথা বলছেন, গণতন্ত্রের কথা বলছেন, অনেক সহানুভূতি দিয়েছেন, টাকা পয়সাও দিচ্ছেন এই রোহিঙ্গাদের সাহায্য হিসাবে। কিন্তু এইটাকে প্রত্যাবাসনের জন্য যা করণীয় সেইটা পশ্চিমা বিশ্বের কেউ করছে সেটা তো মনে হয় না। আজকে পররাষ্ট্রমন্ত্রীর কথার মধ্যেও কিন্তু সেই বিষয়টি ফুটে এসেছে। আর চায়না বিষয়টা তো আমরা স্পষ্ট জানি, সেজন্য ওই চায়নার বিষয়টি আমি এই সময় উল্লেখ করছি না। কিন্তু সেই জায়গায় যদি দেখি আমি, তাহলে আমার কাছে যে এই মুহূর্তে যে একটা উপসংহার আসে সেটি হলো এই যে এই রোহিঙ্গা ইস্যুটাকে কেন্দ্র করে এই আঞ্চলিক এবং বিশ্বের যারা ক্ষমতাধর রাষ্ট্র রয়েছেন তাদের এই অঞ্চলে মিয়ানমার বলেন, বাংলাদেশ বলেন বা ইন্ডিয়ান ওশান বা এই যে এলাকা, তাদের যে নিজ নিজ স্বার্থ রয়েছে সেই স্বার্থকে উদ্ধার করার জন্য তারা কোনো না কোনোভাবে মিয়ানমার, বাংলাদেশ বা চীন তো আছেই, এইখানে তারা একটা বিষয়ে তারা সেটেল করতে চায় যে এই জায়গা থেকে তারা কি সুবিধা মিয়ানমারের থেকে বাংলাদেশ থেকে কি নিতে পারে। তো সুতরাং সেই সুবিধার জায়গাটা থেকে তারা রোহিঙ্গা ইস্যুটাকে আমার কাছে মনে হয় যে তারা সমাধান করার চাইতে তারা হয়তো মনে করে যেটা জিয়ে থাকলে তাদের জন্য সুবিধা, এবং সেটা কিন্তু বাস্তবতায় আমরা দেখেছি। বাংলাদেশের পক্ষ থেকে কূটনৈতিক তৎপরতা এবং আন্তর্জাতিক পর্যায়ে যা কিছু করা দরকার আমাদের দুইজন আলোচক ইতিমধ্যে বলেছেন, সব কিছুই কিন্তু করা হয়েছে এবং সেখানে অনেক প্রচার হয়েছে, মানুষের কাছে সেটা নেওয়া হয়েছে, আইসিসির তে সেটা গেছে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে সেটা গেছে, অনেক কিছু হয়েছে। কিন্তু আসলে প্রত্যাবর্ষণের যে জায়গাটি, সেই জায়গাটায় কিন্তু অগ্রগতি কিছুই হয়নি। সেখানে আমার কাছে মনে হয় যে দ্বন্দ্বটা বেঁধে গেছে এখানে। সেই দ্বন্দ্বটা হলো এই যে বৈশ্বিক রাজনীতির বা ভূ রাজনীতির যে দ্বন্দ্ব এই অঞ্চলকে কেন্দ্র করে, সেখানে তো আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি চায়না ভার্সেস আমেরিকা এবং আদার্স। সুতরাং এইখানে এই জায়গাটাতে চায়না কিন্তু অত্যন্ত প্রিডমিনেন্ট, অর্থাৎ অত্যন্ত প্রাধান্যশালী শক্তি। কারণ হলো যে তাদের এইখানে অবস্থান এবং মিয়ানমারে তাদের অবস্থান এই অঞ্চলে। সুতরাং এখানে চায়না যদি কোনোভাবে এখানে একান্তভাবে এই ফেরত যাওয়ার বিষয়ে যা করণীয় সেটা যদি না করে, তাহলে পশ্চিমা বিশ্ব যত যাই করুক তাতেও কিন্তু কাজ হবে না। সুতরাং পশ্চিমা বিশ্ব সেটা নিশ্চয়ই উপলব্ধি করেছে এবং সেজন্যই তারাও কিন্তু এই মিয়ানমারের সঙ্গে এই যে ব্যবসা বাণিজ্যের সম্পর্ক ইত্যাদি চালিয়ে যাচ্ছে। সুতরাং এখন আমরা যদি আমাদের জায়গা থেকে দেখি যে চায়না কিন্তু আমাদের স্ট্র্যাটেজিক পার্টনার, যে কথা 2016 সালে শি জিনপিং যখন বাংলাদেশে এলেন তখন কিন্তু স্পষ্টভাবে বলেছেন, হ্যাঁ মিয়ানমার চায়নার জিওপলিটিক্যাল বা ভূ রাজনীতির স্বার্থের জন্য অপরিহার্য, কিন্তু সেই অপরিহার্য স্বার্থ যদি মিয়ানমার রক্ষা করতে চায় তাহলে বাংলাদেশকেও তার দরকার আছে। এটা কিন্তু আমরা সবাই অন্তত এই 4 বছরে যে পর্যবেক্ষণ তার থেকে মনে হয় চীন তাহলে কেন সেই প্রত্যাশিত যে উদ্যোগটি সেই উদ্যোগটি নিচ্ছে না। এখানে কোথায় রহস্য? আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে ধরেন এই বিষয়ে তো অনেক উদ্যোগ হয়েছে আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বহু রকম উদ্যোগ, এবং তার মধ্যে আমি নিশ্চয়ই বিশ্বাস করি যে আমরা বাইরের থেকে যতটুকু যা দেখেছি তার বাইরেও অনেক উদ্যোগ হয়েছে, যেটা সবসময় হয়ে থাকে, ব্যাক চ্যানেলে হয়ে থাকে। সেখানে নিশ্চয়ই তারা জানেন যে চীন কেন এই অবস্থানটি নিল। বিশেষ করে যদি আমি বলি, আপনি যেটা বলেছেন যে 2017 সালের 23 নভেম্বর মাত্র 91 দিনের মাধ্যমে একটা অভূতপূর্ব চুক্তি হলো, সেই চুক্তিটা বাস্তবায়ন কেন হলো না? সেইখান থেকে আমার কাছে, আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমার কাছে মনে হয় যে আমরা যে অ্যাপ্রোচ, আমরা যে কৌশল এবং আমরা যে সমস্ত বিবেচনায় আমি বললাম সেই বাস্তবতায় বিবেচনায় রেখে আমাদের কোথাও আমাদের অ্যাপ্রোচে কৌশলে কোন রিওরিয়েন্টেশন অথবা রিঅ্যাডজাস্টমেন্ট
অথবা অন্য কিছু করার আছে কিনা সেটি আমাদের ভাবতে হবে। জি, ধন্যবাদ অনেক কারণটা হলো জেনারেল যে শিকদার, আপনি আমাদের সঙ্গে চায়না যুক্ত যদি- থাকুন। আপনার সঙ্গে আবারও যুক্ত হব। মেজর অবিশপ্ত ইমদাদুল ইসলাম আছেন আমাদের সঙ্গে। মেজর ইমদাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। এই জেনারেল শিকদার যে জায়গাটিতে শেষ করেছেন যে আমাদের অ্যাপ্রোচে কিংবা আমাদের কৌশলে কোনো পরিবর্তন আনতে হবে কিনা সেটিও ভাবনার সুযোগ রয়েছে বলে তিনি মনে করেন। পাশাপাশি আরেকটি বিষয় মেজর ইমদাদ, সেটি হচ্ছে যে এই দেশি যে বা আমাদের এবং আমাদের বন্ধু রাষ্ট্রের উদ্যোগের পাশাপাশি আপনি ভালো করে জানেন আফ্রিকার রাষ্ট্র গাম্বিয়া কিন্তু এই বিষয়টি আইসিজেতে নিয়ে গেছে। তো সেখানে কিন্তু তখন যিনি মিয়ানমারের সরকারের দায়িত্বে ছিল অং সান সুচি, গণতান্ত্রিকভাবে নির্বাচিত, তিনিও কিন্তু গণহত্যাকেও অস্বীকার করেছেন এবং এই মামলাটিকে ভুল এবং অসম্পূর্ণ দাবি করে সেটি প্রত্যাহারেরও দাবি জানিয়েছেন। তো এখন যখন আবার জান্তা সরকার ক্ষমতায় এসেছে, তাহলে খুব স্বাভাবিকভাবে আমরা এটি ধারণা করতে পারি যে প্রত্যাবাসনের প্রক্রিয়াটা আরও অনেক দূরে সরে গেল। তো সেই জায়গা থেকেই আমাদের এখন আসলে করণীয়টা কি? ধন্যবাদ। আসলে অং সান সুকি গাম্বিয়ার ওই যে আইসিজেতে গিয়ে যে রোলটা প্লে করেছিলেন, জি, সেটা তখন উনার তৎকালীন সময়ে উনি উনার জাতি এবং সামরিক বাহিনীকে উনি তুষ্ট করার একটা এটা উনার পদক্ষেপ ছিল। এবং সেখানে উনি যা যা বলেছেন তার আগেই কিন্তু এখানে একটা কাজ উনি করে গিয়েছিলেন, সেটা হচ্ছে উনি বলেছিলেন যে এখানে গণহত্যা না, তবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, অর্থাৎ হিউম্যান রাইট ভায়োলেশনটা হয়েছে, সেটা স্বীকার করে গিয়েছিলেন। যাই হোক, সেখানে সেটা ধোপে টিকে নেই। আইসিজে যেটা গাম্বিয়ার যে আবেদন ছিল সেই আবেদনকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, সেটা একটা পজিটিভ দিক আমাদের ওই রোহিঙ্গাদের বিষয় নিয়ে। অর্থাৎ সেখানে যে দুইটা আবেদন ছিল, একটা হচ্ছে এটা গণহত্যা হয়েছে এবং গণহত্যার যে আলামত সেগুলোকে সংরক্ষণ করা, দুটাকেই আইসিজে অ্যাকসেপ্ট করে নিয়েছে। দ্যাট ওয়াজ দ্য পজিটিভ পয়েন্ট ফর দ্য রোহিঙ্গাস অর দ্য গাম্বিয়া। এখন প্রশ্ন আসছে যে আমাদের আর কি এখানে বিষয় এখানে নিয়ে আসা সামনে উচিত এই রোহিঙ্গাদের প্রত্যাবাসন করার ব্যাপারে। এখানে আমি প্রফেসর দেলোয়ার এবং জেনারেল শিকদারের দুজনের আলোচনাতে একটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে যে আন্তর্জাতিক সম্প্রদায়ের এখানে ভূমিকা পালন করা, চাপ সৃষ্টি করা, সফট হোক হার্ড হোক, এক স্টেজে প্রফেসর দেলোয়ার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছিলেন সেফ জোন, সেই কথাটাও এনেছেন। এখন প্রশ্ন আসছে এগুলি কোনোটাই কিন্তু বাস্তবায়িত হবে না, এই কারণে বিকজ মিয়ানমার জেনারেলস দে আর ভেরি স্মার্ট গাই, কোনো সন্দেহ নেই। কারণ হচ্ছে কি, তাদের হাতে এখন দুইটাই কার্ড আছে, একটা হচ্ছে ইন্ডিয়া, একটা হচ্ছে চায়না। ইন্ডিয়া এবং চায়না দুই দেশেই এখন এই জেনারেলদেরকে তুষ্ট করার প্রতিযোগিতায় লিপ্ত। কেন? দুটো দেশের সেখানে যেই জিওপলিটিক্যাল বা ইকোনমি, ভূ অর্থনীতি, ভূ রাজনীতি এবং ভূ কৌশল, এই সব দুটো দেশেরই কিন্তু সেখানে বিদ্যমান আছে। দুটো দেশেই কিন্তু এখানে পশ্চিমা বিশ্বের যে কোনো দেশ থেকে তাদের এখানে তাদের নিজ নিজ স্বার্থ অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং সেই স্বার্থ তারা ধরে রাখার জন্য পারস্পরিক একটা প্রতিযোগিতায় আছে এখানে, যে কিভাবে মিয়ানমারকে তুষ্ট করা যায়। সো মিয়ানমারের যে সামরিক শাসকরা আছেন তারা কিন্তু দে আর ভেরি, ওরা জানে যে এখানে চাপ তো আসবেই না, বরং আমাদেরকে তোষামত করে যাচ্ছে যারা চাপ দিবে তারা। কিভাবে তারা তোষামত করে যাচ্ছে, আমি অতি সাম্প্রতিকের আজকে আরো একটা চ্যানেল আমি এটা উল্লেখ করেছিলাম, তাইওয়ানের সাথে ভারত একটা বাণিজ্য চুক্তি অতি সম্প্রতি স্বাক্ষর করেছে। সেটা লিন্টন বার্টিলের একটা গতকালের একটা প্রজেক্ট সিন্ডিকেটে লেখাটা আসছে। তখন এইটা যখন হয়েছে, যেহেতু তাইওয়ানের সাথে, তাইওয়ানকে চায়না মনে করে তার নিজস্ব ভূমি, সেটার কোনো সার্বভৌমত্ব নাই অংশ, সেখানে অন্য কেউ যদি হস্তক্ষেপ করে সেটা হোস্টাইল আচরণ হিসেবে তারা ধরে নেয়। তখন তাদের বিবৃতি হচ্ছে, তারা বলছে, চায়না বলছে, ইন দ্যাট কেস সিসেশনিস্ট পাওয়ার, যেটা বিচ্ছিন্নতাবাদী যারা আছে অর্থাৎ ভারতকে ইঙ্গিত করে, তাদেরকে আমরা এখন উৎসাহিত করব। তো সেটা করতে গেলে এটা তো আর এমনি হবে না, সেটা মিয়ানমারের সাগাইং ডিভিশন আছে যেটার মাধ্যমে এই ভারতীয় পূর্বাঞ্চলে কিন্তু প্রবেশ বা অনুপ্রবেশ বা বন্ধ করা এই সবগুলো হয়, সেখান থেকে অস্ত্রের চালান আসা, অস্ত্রের চালান বন্ধ করা, সেটা ভারত যেমন জানে, চায়নাও জানে। এখন চায়নাকে মিয়ানমার যদি মিয়ানমারের হাতে না থাকে এই কাজটা কিন্তু সহজ না। আবার ভারত জানে যে এই কাজটা যদি বন্ধ করতে হয় তাহলে এখানে মিয়ানমারকে হাতে রাখতে হবে। সুতরাং একজনের হচ্ছে তার স্ট্র্যাটেজিক অবজেক্টিভস অ্যাচিভ করার বিষয়টা এখানে সামনে চলে আসছে, আরেকজনের হচ্ছে তার পূর্বাঞ্চলীয়
অঞ্চলকে নিরাপদ রাখা, আর একই সাথে তাদের দুজনেরই ওখানে স্ট্র্যাটেজিক অনেক স্টেক আছে, সেগুলো তারা পারস্পরিক প্রতিযোগিতার মাধ্যমে দে ওয়ান্ট টু অ্যাচিভ, এবং অ্যাচিভ করতে গেলে তারা মিয়ানমারকে হোস্টাইল করবে না। মিয়ানমার জেনারেলরা এটা জানে বলেই তারা এই রোহিঙ্গা সংক্রান্ত বিষয় নিয়ে চায়না এবং ভারত যেমন কোনো রোল প্লে করছে না, জেনারেলরাও জানে যে আমাদের উপর কোনো চাপ আসবে না। সুতরাং রোহিঙ্গারা এখন আছে একটা কমপ্লেক্স সিচুয়েশন, এখন জটিল একটা পরিস্থিতির মধ্যে আছে। এখন দেখার বিষয় হচ্ছে এই জটিল পরিস্থিতিতে তাই বলে কি এই সমস্যার, এই সংকটের সমাধান হবে না? এই সংকটের সমাধানের পথ খুঁজে নেওয়ার দায়িত্ব আমাদের কূটনীতিকদের। তারা এটা কূটনৈতিক কৌশল বা দূরদর্শন বা উইজডম যেটাই বলি, সেটার মাধ্যমে এটার মধ্যে পথ খুঁজে বের করতে তাদেরই হবে। এবং সেটা হতে পারে যে সরাসরি মিয়ানমারের জেনারেলদের সাথে হয়তো একটা কন্ট্যাক্টে যাওয়া, একটা তাদের সাথে একটা ভিতরের একটা সম্পর্ক গড়ে তোলা, সেটা যেমন সম্ভব। চায়নাকে ব্যবহার করা সেটাও সম্ভব, ভারতকে ব্যবহার করা সেটাও সম্ভব। কিভাবে সম্ভব? সেটা হচ্ছে যে আমাদের কারোর সাথে কিন্তু কোনো হোস্টাইলিটি নাই এখানে। আবার তাদের যে স্ট্র্যাটেজিক স্টেক হোল্ডার, তারা যে জিওপলিটিক্স আছে, সেখানেও কিন্তু আমরা ইনভলভ না। এই পর্যন্ত বাংলাদেশ কিন্তু কারোর সাথে কোনো তার জিও স্ট্র্যাটেজি, জিওপলিটিক্স, ইকোনমি কোনোটার মধ্যে বাংলাদেশ কোনো শেয়ার নিতে চায়ও নাই, হস্তক্ষেপও করে নাই, হস্টাইলিটিও বাংলাদেশ কখনো করে নাই। এই জিনিসটা থেকে এখন কথা হচ্ছে বাংলাদেশ কেন এটাতে সাফার করবে। এখন সেই সাফার না করার যুক্তি হচ্ছে যে আরো বৃহৎ এখানে স্টেক হোল্ডাররা আছে, তারা যখন এসে রোহিঙ্গাদের হাত নিবে, তারা যখন এসে রোহিঙ্গাদেরকে যখন নাটশাট করবে, রোহিঙ্গাদেরকে যখন প্রলুব্ধ করবে, রোহিঙ্গাদেরকে যখন হাতে নেয় অন্যদের সাবোটাইজ করার চেষ্টা করবে, তাদের ব্যবহার করে অন্যের স্বার্থের উপর আঘাত হানার প্রচেষ্টা চালাবে না, এটা বাংলাদেশ কিন্তু নিশ্চয়তা কখনো দিতে পারবে না। এই জিনিসগুলো সামনে যখন আসবে, তখন যারা বর্তমানে মিয়ানমারকে তোষামোদ করছে তাদের বোধোদয় হবে, কারণ তারা তখন বুঝবে যে তাদেরও স্বার্থে, যেমন আমি এখানে একটা উদাহরণ দিতে পারি, এটা আরাকান আর্মি এই পর্যন্ত দেখা গেছে যতগুলো তারা টার্গেটকে, তারা সব টার্গেট হোক, যেটা ইকোনমিক হোক, আঘাত হেনেছে আরাকানে বিশেষ করে, সেটা হচ্ছে এই যে সিটুয়েট থেকে কালাদান হয়ে ডাটোয়া পর্যন্ত চীন স্টেটের, এখানে ভারতের অনেকগুলো স্ট্র্যাটেজিক বা ইকোনমিক এখানে পকেট, তারা কিন্তু প্রত্যেকটা এই পর্যন্ত যেখানে আঘাত হেনেছে এগুলো কিন্তু ভারতীয় ইন্টারেস্টের উপরে তারা আঘাত হেনেছে আরাকান আর্মি। তো সেখানে দেখা যাচ্ছে এই জিনিসগুলোকে কিন্তু আমাদের ধর্তব্যের মধ্যে আনতে, জি, এই কারণেই তারা জান্তাদের পক্ষে হয়তো কথা বলছে। মেজর ইমদাদ, আপনার সঙ্গে আমি আবারও যুক্ত হব। অনেক ধন্যবাদ আপনাকে। মইনুল ভাই, এখানে মেজর ইমদাদ একটি কথা বলছিলেন যে এখন যারা ক্ষমতায় আছে মিয়ানমারে, তাদের সঙ্গে সরাসরি কোনো কূটনৈতিক সম্পর্ক স্থাপন বা কোনোভাবে কোনো ধরনের আলোচনা করার সুযোগ আছে কিনা, সেই জায়গাটাতে জোর দেওয়ার কথা মেজর ইমদাদ বলছেন। তো পাশাপাশি এটিও আপনার একটু বিবেচনা নেবেন আলোচনাটা করতে গেলে পরে, সেটি হচ্ছে যখন 2017-তে এখানে বাংলাদেশের রোহিঙ্গাদের ঢল শুরু হলো, তখন যদিও সোচি ক্ষমতায়, কিন্তু এই তাদের উপর নির্যাতনের অভিযোগটা কিন্তু সেই সেনাবাহিনীর বিরুদ্ধে ছিল, অর্থাৎ মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে। এখন সেই তারাই ক্ষমতায়। তো এখন আমরা তাদের সঙ্গে সরাসরি বলি আর অন্য মধ্যস্থতার মাধ্যমে আলোচনা করি, সারা কতটুকু পাবো? দেখুন, বাংলাদেশ গত ফেব্রুয়ারি থেকে এই পর্যন্ত, 1 ফেব্রুয়ারি থেকে এই পর্যন্ত যে নীতিটা নিয়েছে, মিয়ানমারের সরকারকে ডিজোনও করে নাই, ওনও করে নাই। ডিজোন করে নাই এই কারণে, ডিজোন করার সুযোগ নাই। কারণ একটি রাষ্ট্র তার নিয়ন্ত্রণভার একটি পক্ষ নিয়েছে, একটি সেনাবাহিনী নিয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশে হচ্ছে। সেটা কি কোনো দেশ কি তাদেরকে চাপ দিয়েছে, পরামর্শ দিয়েছে, অ্যাডভাইস দিয়েছে? তো এভাবে সম্পর্ক কাট করা, ছিন্ন করা, সেটা বাংলাদেশের মতো একটা প্রতিবেশী রাষ্ট্র, বিশেষ করে আমাদের এখানে প্রচণ্ড সেন্সিটিভিটি আছে। 11 লক্ষ তাদের বাস্তুচ্যুত নাগরিককে আমরা আশ্রয় দিয়েছি, আমাদের সাথে স্বার্থ আছে, সব কিছু নিয়ে বাংলাদেশ খুব বেশি নেতিবাচক প্রতিক্রিয়া দেখায় নাই। বাংলাদেশ আবার খুব উষ্ণ যে আলোচনা করছে সেটাও না, কারণ বাংলাদেশ এখন যেখানে নিয়মিত কূটনৈতিক যোগাযোগ কর্মকর্তা পর্যায়ে, মন্ত্রণালয় পর্যায়ে করে যাচ্ছে, সেটা ওরা সাড়া দিচ্ছে না। কারণ হচ্ছে ওদের অভ্যন্তরীণ সমস্যার কারণে, কারণ ওখানে একটা জান্তা ব্যবস্থা বিরাজ করছে, ওখানে কোনো মানবিক কিংবা ওখানে কোনো নিয়মিত আন্তঃরাষ্ট্রীয় যোগাযোগের যে সিস্টেম একটি রাষ্ট্রের থাকে, সেটা ওখানে কাজ করছে না। এই যে জান্তার কথা বললেন, আমাদের বর্তমান অবস্থা এটা। আর 4 বছর আগে যে ছিল একটি নাম করা একটা সুগার কোটেড ডেমোক্রেটিক সিস্টেম ছিল, আমি বলি কোট অ্যান্ড কোট সুগার কোটেড। এই ডেমোক্রেটিক সিস্টেম আমরা কীভাবে, ওখানে একটা পলিটিক্যাল পার্সোনালিটি ছিল অং সান সুচি,
তার যে ব্যাকগ্রাউন্ড, অতীত কর্মকাণ্ড, অতীত ত্যাগ তিতিক্ষা, যে ভূমিকা, আর ওই সময়ে রোহিঙ্গা কেন্দ্রিক যে ভূমিকা, সেটা নিশ্চয়ই টার্নিশ হয়ে গেছে অনেক পর্যায়ে। সাধারণ মানুষ, পৃথিবীর মানুষ তাকে পুনর্মূল্যায়ন শুরু করেছে। অনেক জায়গা থেকে, অনেক বড় বড় অক্সফোর্ড সহ ক্যামব্রিজ সহ অনেক বিশ্ববিদ্যালয় থেকে তার ডিগ্রি নেমে আসছে, ডিগ্রি প্রত্যাহার করেছে, এমন ঘটনা ঘটেছে। সুতরাং ওই অং সান সুচি থাকলো, কিংবা নতুন জান্তা সরকার আসলো, কিংবা আবার নির্বাচন দিয়ে 2 বছর পরে আবার কিছু আসবে, ওখানে আমাদের কোনো ভ্যারি করে না। আমি যেটা বলবো, 4 বছর ধরে বাংলাদেশ যে বোঝা বহন করছে উদার মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে, সেটা আরও বহু বছর করতে হবে কিনা সেটা আমাদের দেখতেই হবে। আমি আন্তর্জাতিক মহলের প্রসঙ্গটি ইতিপূর্বে আলোচনায় বিজ্ঞ সহ আলোচকরা বলেছেন, আমি একটু অ্যাড করতে পারি। এখানে আমাদের আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিটা দেখতে হবে, বিশেষ করে পশ্চিমাদের। আমরা 11 লক্ষ রোহিঙ্গাকে একটি জেলায়, একটি নির্দিষ্ট অঞ্চলে, নির্দিষ্ট সংখ্যক ক্যাম্পে আমরা ঠাঁই দিয়েছি, আশ্রয় দিয়েছি। এটা ম্যানেজেবল ব্যবস্থাপনার মতো সমস্যা হচ্ছে, সামাজিক পারিপার্শ্বিক গত সমস্যা হচ্ছে। সেজন্য আমরা কিছু রোহিঙ্গাকে একটা নতুন জায়গায় আমরা নিয়ে যাচ্ছি, ভাষাঞ্চলে। এর বিরুদ্ধে তাদের কর্মকাণ্ড ছিল, পশ্চিমাদের দৃষ্টিভঙ্গি ছিল। এখন পরিবর্তন হচ্ছে, বাধ্য হয়েছে পরিবর্তন করতে। আমরা আমাদের সুবিধার জন্য 18,000 রোহিঙ্গাকে ওখানে নিয়ে গেছি ভাষাঞ্চলে। 2,500 কোটি টাকার বেশি আমরা নিজস্ব অর্থায়নে ওই ভাষাঞ্চলকে তৈরি করেছি একটি সুন্দর সুযোগ সুবিধা দিয়ে, এবং আমাদের নৌবাহিনী সেটা সুন্দরভাবে অবকাঠামো তৈরি করে একটা রূপ দিয়েছে। মঞ্জুর ভাই, আপনার এই আলোচনাটা আমি একটু যোগ করতে চাই। আপনি যদি বলছেন এটি যেরকম আমরা করেছি আমাদের ব্যবস্থাপনা সুবিধার্থে, এবং এখন পর্যন্ত সুচারুভাবেই হয়েছে, লাখখানেকের কিছু বেশি মানুষ ভাষাঞ্চলে এখন যেতে পারবে, যেতে পারবে। 18,000 এই পর্যন্ত নেওয়া হয়েছে, এই পর্যন্ত 18,000 কিছু, আমরা 2,500 কোটি টাকা খরচ করেছি। এখানে এর মাধ্যমে বাংলাদেশের অ্যাডপটিভ পার্টটা খুব বেশি দেখিয়ে ফেলছে কিনা, যে আমরা এর বাইরে, মানে এটা হলো ইন্টারনাল ম্যানেজমেন্ট, অভ্যন্তরীণ ব্যবস্থাপনাটা আমরা করছি। আমার যেটা সম্ভব, আমার যেটা সাধ্যের মধ্যে, সেটা আমি করছি, বাংলাদেশ সেটা করছে। আমি বিদেশিদের প্রসঙ্গে আরেকটা পয়েন্ট না বললেই নয়, সেটা আমি বলতে চাই। জেআরপি কিংবা বিদেশিদের সহায়তার একটা ব্যাপার আছে। এখানে ডোনারদের মিটিং হয়েছে দফায় দফায়। আমি এই বছরে, চলতি অর্থ বছরে, এই রোহিঙ্গাদের জন্য অর্থ সাহায্য, খাদ্য সাহায্য, বিভিন্ন কিছু মিলিয়ে প্রায় $950 মিলিয়ন প্রয়োজন বলে একটা অ্যাসেসমেন্ট করেছে। আমাদের ডোনাররা, আমাদের উন্নয়ন অংশীদার এই পশ্চিমারা এর 30% এই পর্যন্ত দেয়নি। এটা হচ্ছে দুঃখজনক। তার উপর আমাদের বড় দাতা বিশ্ব ব্যাংক সম্প্রতি বলেছে যে একটা সোশ্যাল ইন্টিগ্রেশন, এবং এই ধরনের একটা আমাদেরকে প্রেসক্রাইব করেছে যে ওদের জন্ম নিবন্ধন, বাচ্চাদের জন্ম নিবন্ধন ওদের এক জায়গায় আবদ্ধ না রেখে ছড়িয়ে দেওয়া, ওদের অবাধ চলাফেরা সহ বিভিন্ন নাগরিক সুযোগ সুবিধা দেওয়ার কথা বলেছে। চিন্তা করেন আমাদের দাতাদের কিংবা আমাদের অন্যান্য অংশীদারদের দৃষ্টিভঙ্গি। কোন রিফিউজিরা কি পায় কোথাও এরকম? কোথাও পায় না। এটা রিফিউজি না তো, এটা তো বাস্তুচ্যুত, কিংবা রিফিউজি বললেও আপনি এটা কখনো হয় না, যেটা বাংলাদেশ সরকার কত দিক সামাল দিবে, তাই না? এটাও আউটরাইট রিজেক্ট করতে বাধ্য হয়েছে পরিস্থিতির কারণে। স্যার, এখানে এই আমাদের জেনারেল শিকদার যে কথাটা বলছিলেন যে চীন তো আমাদের স্ট্র্যাটেজিক পার্টনার, ভারত অনেক আগে থেকে আমাদের পুরনো বন্ধু। তো আলোচনার গণ্ডিটা যদি আমি একেবারে ইউরোপ আমেরিকা থেকে ছোট করে এই অঞ্চলে নিয়ে আসি, তাহলে জেনারেল শিকদারের ভাষায় যে দুটি দেশ, অর্থাৎ ভারত আর চীন যদি কনভিন্স হয়, তাহলেই পরে বিষয়টি সম্ভব। তাহলে পরে একদিকে তাদের সঙ্গেও, মানে মিয়ানমারের সঙ্গেও এই দুটি রাষ্ট্রের খুবই ভালো সম্পর্ক আমাদের সঙ্গে, তখন আমাদের দিকে টার্ন ওভার করানোর জন্য আমরা আর কি করতে পারি, মানে অন্ততপক্ষে চীন এবং ভারতের? না, আমার কাছে মনে হয় না কোনো ম্যাজিক এখানে আছে, কারণ এটা হলো রূঢ় বাস্তবতা। কারণ আমরা যে আমাদের কিন্তু মানে এটা আমাদের মাথায় রাখতে হবে যে রোহিঙ্গা সমস্যা হচ্ছে আমাদের ওয়ান অফ দি মেনি চ্যালেঞ্জেস। আর আমাদের যদি স্টেকের কথা বলি, এখন আজকে চীনের সঙ্গে আমাদের সম্পর্কের যে বিশাল একটা অর্থনৈতিক জায়গা আছে, ভারতের সঙ্গে সম্পর্কের অর্থনীতির জায়গা আছে, কানেক্টিভিটির জায়গা আছে, চীনের সঙ্গে আছে। ফলে ওই জায়গাগুলোতে কিন্তু আমাকে নজর দিতে হচ্ছে, আবার রোহিঙ্গা সমস্যার দিকে নজর দিতে হচ্ছে। তাহলে আমি কি চীনের সঙ্গে আমার সম্পর্কটাকে কি রিডিউস করে এটা কি শুধু রোহিঙ্গা ইস্যুতে নিয়ে আসবো? দিস ইজ নট ডিপ্লোমেসি অর দিস ইজ নট দ্য স্ট্র্যাটেজি। ফলে অনেকে কিন্তু ওই জায়গাটা মাথায় নিচ্ছেন না। আবার মিয়ানমারের যে গুরুত্বটা চীনের কাছে আছে, ভারতের, সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। তো এই রূঢ় বাস্তবতার মধ্যেই আমাদেরকে কাজ করতে হবে। অর্থাৎ চীনের উপরে, তাই আপনি খেয়াল করেন 2017 সালে চীন বা ভারতের যে অবস্থানটা ছিল, আজকে কিন্তু অন্তত আনুষ্ঠানিক অর্থে হলেও কিন্তু তাদের অবস্থানের পরিবর্তন হয়েছে।
অতীতে যেখানে সরাসরি তারা রোহিঙ্গাদের বিরুদ্ধে এবং এই যে রোহিঙ্গারা এই সন্ত্রাসী বা এরকম কথাও বলেছে, তো এই পরিবর্তনটা হচ্ছে এখন, সেই পরিবর্তনটা আমাদের মানে প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না, এবং সেটা হওয়াটা আসলে অনেক কঠিন। এবং সেই জন্য আমার কাছে মনে হয় না যে মানে চীনের সঙ্গে আমাদের যতই স্ট্র্যাটেজিক রিলেশনস থাকুক, আমরা কিন্তু কোনো অ্যালায়েন্সে বিশ্বাস করি না, এবং সেটার ভয়ঙ্কর ঝুঁকি আছে। কারণ আপনি যেই মুহূর্তে চীনকে বা ভারতকে বা কোনো একটা বিশেষ রাষ্ট্রকে আপনি এক ধরনের স্পেস দিবেন স্ট্র্যাটেজিক কনটেক্সটে, সেটা কিন্তু আবার আপনি কিন্তু ইউ আর ক্রিয়েটিং আরো বড় এনিমি। তাহলে আপনি সেই এনিমি ডিল করবেন কিভাবে? এবং দিস ইজ এ ফেইল্ড অ্যাপ্রোচ। মানে এটা এই অ্যাপ্রোচ কোল্ড ওয়ার পিরিয়ডে ছিল, এখনও এটা যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভালো করেই জানেন যে এটা আমাদের অ্যাপ্রোচ না। আমরা যখন একটা ডিস্টেন্স মেনটেন করি স্ট্র্যাটেজিতে, বা আমরা যখন একটা ব্যালেন্সড অবস্থায়, এটা একটা স্ট্র্যাটেজি। দিস ইজ নট সামথিং যে এটা কোনো স্ট্র্যাটেজি না। কারণ এই যে স্ট্র্যাটেজিক বিহেভিয়ারের মধ্যে আমাদের যে ইন্ডিপেন্ডেন্স বা আমাদের যে একটা সেলফ রিলায়েন্সের এই জায়গাটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই যে 2,500 কোটি টাকা খরচ করে যে রোহিঙ্গাদেরকে ভাষান্তরে নেওয়ার ব্যাপারটা, সেটা কিন্তু মানে একটা সিগন্যাল টু দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যে আমরা এত মুখাপেক্ষী না। আমরা আমাদের যে আত্মমর্যাদা জায়গাটা, বা আমরা যে এই ধরনের বাস্তুচ্যুত জনগণকে যদি তোমরা ফেরত নাও, তারপরেও তাদের প্রতি আমাদের এক ধরনের দায়বদ্ধতা থেকে আমরা যেমন তাদেরকে গ্রহণ করেছি, তাদের ব্যাপারে আমরাও চেষ্টা করছি। এইটা কিন্তু তাদের উপর এক ধরনের মোরাল প্রেশার ক্রিয়েট করা। ফলে আমার মনে হয় যে চীন ভারতকে অবশ্যই এনগেজ রাখতে হবে। এবং যেভাবে আমরা, যেমন আপনি দেখেন এই যে করোনাও চলে আসলো, আবার মিয়ানমারের সামরিক জান্তারাও আসলো, এই দুই এনিমি কিন্তু একসঙ্গে এখানে ঢুকলো, যেটা রোহিঙ্গাদের জন্য বা বাংলাদেশের কূটনীতির জন্য একটা নতুন চ্যালেঞ্জ। ফলে এইগুলো আমাদের বিবেচনায় এনেই কিন্তু কূটনৈতিক প্রয়াস চালাতে হবে। আমি আরেকবার যুক্ত চেষ্টা করবো একটু জেনারেল শিকদার, আপনাকে একটু শুনতে চাই। এখানে আমাদের মইনুল ভাই একটা কথা বলছেন যে নানান ধরনের সামাজিক এবং অন্যরকম সমস্যা তৈরি করছে। এখানে একটু কক্সবাজারের স্থানীয় যে পুলিশের তাদের একটি তথ্য বলছে যে এখানে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে যেসব রোহিঙ্গারা অবস্থান করছেন তারা বিভিন্ন ধরনের ফৌজদারি অপরাধে জড়াচ্ছেন। পুলিশের অবজারভেশন হচ্ছে 12 ধরনের অপরাধ তারা করছেন। খুন, অপহরণ, এরকম যেরকম রয়েছে, পুলিশের কাজে বাধা দেয়, রাহাজানি, এ ধরনের অপরাধ। তো এই জায়গা থেকে এরকম বিশাল জনগোষ্ঠীকে আমরা নিবৃত্ত রাখার জন্য কি করতে পারি? জেনারেল শিকদার। দেখেন, আমার কাছে যেটা মনে হয়, যেটা আপনি বলেছেন, এটা একটা ফৌজদারি বা সামাজিক অপরাধ, এবং যেখানেই এরকম একটা জনসংখ্যা থাকবে সেখানে কিন্তু এই ধরনের অপরাধ সংগঠিত হবে। আমাদের মূল ভূখণ্ডে কিন্তু বহু ধরনের সামাজিক অপরাধ হচ্ছে, সেটা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওরা যারা আছে তারা ওটা দেখছেন, এবং সেটা কিন্তু তাদের নিয়ন্ত্রণের বাইরে বলে আমার কাছে মনে হয় না। কিন্তু আমার কাছে যেটা উদ্বেগের বিষয় সেটা হলো এই যে রোহিঙ্গাদের ভিতর থেকে এই যে অপরাধ প্রবণতা, এবং তার ভিতর থেকে একটা গোষ্ঠী, এই রোহিঙ্গাদের ভিতর থেকে একটা গোষ্ঠী যেটা সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী হিসাবে আবির্ভূত হওয়ার চেষ্টা করছে, সেটার বহু প্রমাণ কিন্তু আমাদের কাছে আছে। আমি একটা উদাহরণ দেই। শুধু 2016 সালের 12ই মে আপনি জানেন যে আমাদের এই কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে যে আনসার ক্যাম্প ছিল, সেই আনসার ক্যাম্পে সন্ত্রাসী গোষ্ঠী আক্রমণ চালিয়ে অস্ত্র, গোলা বারুদ লুট করে নেয় এবং আনসার কমান্ডার আলী হোসেনকে হত্যা করে। পরবর্তীতে আমাদের পুলিশ বাহিনী অভিযান চালিয়ে এই অভিযানের যে নেতৃত্ব দিয়েছেন লিডারশিপ, তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। সেখানে কিন্তু তার নাম ওমর ফারুক, তিনি পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্করে তৈয়বার সদস্য। সুতরাং এই জায়গাটা আমরা যে দেখছি, এখানে কিন্তু এই রোহিঙ্গাদের ভিতর থেকে যে সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীর উত্থান ঘটছে, তার সাথে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এবং পাকিস্তান যে জঙ্গি সংগঠনগুলো রয়েছে তারা এখানে একটা বিষয়, তারা একটা অবস্থান সৃষ্টি করার চেষ্টা করছে, যেটা আমাদের জন্য উদ্বেগের এবং উৎকণ্ঠার। জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমার হাতে সময় একেবারে অল্প আছে। জেনারেল মেজর ইমদাদ, এই জেনারেল শিকদার যে বিষয়টি বলছিলেন, এটির পাশাপাশি আরেকটি বিষয়, বাংলাদেশের অভ্যন্তরে যেসব জঙ্গি গোষ্ঠী আছে তাদের মধ্যেও এই রোহিঙ্গাদের মধ্যে প্রভাব বিস্তারের কিংবা রোহিঙ্গাদের মধ্য থেকে
জনবল সংগ্রহের একটা আশঙ্কার কথা অনেকেই বলেন, এই জায়গাটাতে আপনি খুব অল্প কথা একটু আলোচনা করবেন মেজর ইমদাদ। ধন্যবাদ। আমি আভ্যন্তরীণ কোনো রিক্রুটমেন্টের জন্য আমার মনে হয় না এটা কোনো ধরনের হুমকি বা কোনো কিছু। হুমকি সৃষ্টি হয়েছে এটা অন্য ডাইমেনশন থেকে। এখন আফটার দ্য রিটার্ন অফ দ্য তালিবান ইন কাবুল, এখন সেটা থেকে যদি কোনো ধরনের রোহিঙ্গারা কোনো ভোলাটাইল হয়, রোহিঙ্গাদের মধ্যে কোনো ধরনের কোনো অঘটনের আলামত থাকে, সেটা হতে পারে ওই প্রান্ত থেকে যদি তারা কোনো ধরনের ছড়িয়ে দিতে চায়। আভ্যন্তরীণ কেউ গিয়ে রোহিঙ্গাদের সাথে যোগ দিবে না, রোহিঙ্গাদের সেই সক্ষমতাও নাই। তারা যদি সেই সক্ষমতা থাকতো এই 2-4 বছর অনেক কিছু হতো। সেখানে আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, আমাদের যে গোয়েন্দা সংস্থারা আছে, তাদের নজরদারি অত্যন্ত প্রখর। সেখানে এই সুযোগ এখনো তারা সেটা কোনোভাবেই তারা কিছু সংগঠিত করতে পারবে এই ধরনের আশঙ্কা বিদ্যমান নাই। তবে কথা হচ্ছে এখন উইথ দ্য চেঞ্জ সিচুয়েশন, যদি তালেবানদের সিচুয়েশনের কারণে, কারণ বাংলাদেশ থেকেও কেউ কেউ ওখানে তালেবানদের সাথে অংশগ্রহণ করেছে, তারা ফেরত এসে কোনো অঘটন ঘটালে দ্যাট উইল বি দ্য মোস্ট রিস্কি। জি, অনেক ধন্যবাদ মেজর ইমদাদ আপনাকে। মাহমুদুল, আমরা শেষ করব, আমরা যেটি দিয়ে শুরু করেছিলাম যে প্রত্যাবাসন কত দূর, তো মূল বিষয়টি দাঁড়াচ্ছে নানান প্রক্রিয়ার মধ্যে হয়তো বা দূরই মনে হচ্ছে এখন আমাদের কাছে, তো তারপরে আমরা আশাবাদী হতে চাই প্রত্যাবাসন শুরু। আমরা আশাবাদী হতে চাই, আমরা মিয়ানমারের সাথে কাজ করতে চাই, কিংবা ব্যাপারটা হচ্ছে মিয়ানমারের একটা সাম্প্রতিক দৃষ্টিভঙ্গি আমি একটু বলতে চাই, যেটা ইতিপূর্বে মিস করেছি। সেটা হচ্ছে ওরা প্রত্যাবাসন যে চুক্তি কিংবা কমিটমেন্ট যে কোনো কারণেই দায়বদ্ধতা থেকে নেবে, এর পরিবর্তে ওরা যে কাজটি করছে, এই রোহিঙ্গা গোষ্ঠী যারা মিয়ানমার নাগরিক, এদেরকে একটি সন্ত্রাসী একটা লেভেল দেওয়ার চেষ্টা করছে। এটা খুব ভয়ঙ্কর এবং আমাদের উচিত এটা কাউন্টার করা। এবং 2017-তে যে শুরু, সেই সময় কিন্তু এরকম একটি লেভেল দিয়েই কিন্তু সেই প্রক্রিয়াটি শুরু করেছিল, ক্লিনজিং শুরু করেছিল, গণহত্যা শুরু করেছিল। এখন এটা ইদানিং এই প্রবণতাটা দেখছি, এটা দু একটা মিয়ানমারের নিউজ পোর্টাল কিংবা নিউজ পেপার মিডিয়াতে আমরা দেখছি। এবং ওরা জান্তা সরকার কিংবা এই বর্তমান জান্তা সরকার, সামরিক সরকার, ওরা এটাকে হাইলাইট করার কিংবা গ্লোবালি পোর্ট্রে করার চেষ্টা করছে। এখন মেজর ইমদাদ সাহেব খুব চমৎকারই বলেছেন যে তালিবান আপসার্জের পর এই অঞ্চলে এবং রোহিঙ্গারা একটা ইস্যু, কাশ্মীর আর একটা কানেক্টেড ইস্যু, রিলেভেন্ট ইস্যু, সব মিলিয়ে একটা নেগেটিভ কোনো সিচুয়েশন হয় কিনা যেটা আমি শঙ্কিত। বাট আমার আশা আমরা এটা হবে না, আমরা এটাকে এগিয়ে নিয়ে যাব। আমাদের গভর্নমেন্টের পলিসি এবং অ্যাক্টিভিটিস খুবই ক্লিয়ার এবং অ্যাপিলিং অ্যাক্টিভিটিস, এবং সেই হিসাবে আরও রিডাবল করা উচিত অ্যাপ্রোচগুলো, ডিপ্লোম্যাটিক অ্যাপ্রোচগুলো। ছেদ পড়েছে, ছন্দপতন হয়েছে, এই যে জাতিসংঘ অধিবেশন হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী একটা অবস্থান তৈরি করবেন এবং এটা তুলে ধরবেন। জি, এই যে এগুলো আমরা যত বারবার করতে পারবো তখন এগুলো আমাদের। স্যার, আপনি শেষ মন্তব্যটি করবেন। আমি মনে করি আমাদের কূটনৈতিক জায়গা থেকে বা উদ্যোগের জায়গা থেকে কয়েকটা জায়গাতে আমাদের ফোকাস করা উচিত। একটা হচ্ছে যে পশ্চিমা দেশগুলোর মধ্যে তারা ওভারঅল সাপোর্ট দিলেও তাদের সাপোর্টের মধ্যে এক ধরনের স্ববিরোধিতা আছে, এই জায়গাটা তুলে ধরা। ভারত এবং চীনের যে একটা মোরাল যে আসপেক্ট আছে সেটাকে আমাদের তুলে ধরা। এবং আপনার এই রোহিঙ্গা ইস্যুটা যে একটা রিজনাল ক্রাইসিস, যেটা আমাদের প্রাইম মিনিস্টার বলেছেন এবং আমরাও বিভিন্ন গবেষণায় এটা বুঝতে পারছি, এবং এই আফগান ক্রাইসিসের কারণে সেটা আরও বড় একটা অবস্থানে যেতে পারে। এই বিষয়গুলো আমাদের তুলে ধরে আমাদের কূটনীতিটাকে মানে শক্তিশালী করতে হবে। আর মিয়ানমারের ভেতরে কিন্তু এই পজিটিভ দিকটা আমাদের মাথায় রাখতে হবে। এই যে একটা প্রবাসী সরকার প্রতিষ্ঠা হয়েছে, যেটাকে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট বলছে, সেই গভর্নমেন্ট তারা কিন্তু ইতিমধ্যে রোহিঙ্গাদের ব্যাপারে তার অবস্থানের পরিবর্তন ঘটিয়েছে এবং তারা তাদেরকে নাগরিকত্ব দেওয়ার কথাও বলছে। এটি কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তাদের হয়তো এই মুহূর্তে তেমন একটা শক্তি নাই, তেমন একটা অবস্থান এখানে নাই, কিন্তু যেইভাবে আগের নির্বাচিত যে জনপ্রতিনিধিরা এটার অংশ এবং অং সান সুচির দল সে নেতৃত্ব দিচ্ছে, ফলে সেখানে কিন্তু অন্তত তারা যদি এই মুহূর্তে তাদের আন্দোলনটাকে শক্তিশালী করার জন্য যদি বলে থাকে, তারপরে কিন্তু এটা গুরুত্বপূর্ণ। ফলে এই পজিটিভ বিষয়গুলো আমাদের হাইলাইট করা দরকার। এবং আমার মনে হয় যে আমাদের কূটনীতিতে যে সমস্ত অ্যাপ্রোচ আমরা নিয়েছি সেগুলোর চলমান থাকবে, এবং এই সমস্যাটার যে ভয়াবহতা, যেটা বাংলাদেশ একা মোকাবেলা করছে এখন, যদি পুরো অঞ্চলই মোকাবেলা করছে, তারা হয়তো টের পাচ্ছে না, সামনে হয়তো এটা আরো বড় আকার ধারণ করবে। তো এই বিষয়গুলো সামনে আনতে হবে এবং আমাদেরকে মানে ইন্টারনালি আরো রেজিলিয়েন্ট হতে হবে রোহিঙ্গাদের ব্যাপারে, কারণ
প্রত্যাবাসনের প্রক্রিয়াটা নিঃসন্দেহে এটা একটা দীর্ঘায়িত অনেক ধন্যবাদ স্যার, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার এবং মেজর অব শব্দ ইমদাদ, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকে। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।